তারা যেভাবে হায়দ্রাবাদকে, সিকিমকে এবং জম্মু কাশ্মীরকে গিলে ফেলেছে, ঠিক একইভাবে তারা বাংলাদেশকেও গিলে ফেলতে চায়। কিন্তু বাংলাদেশকে গিলে ফেলতে পারেনি, কারণ হচ্ছে এই ভূমির মানুষগুলো স্বাধীন চেতা, এই মানুষ কারো কাছে মাথা নত করতে জানে না। এই পুরোটা গিলতে না পারলেও একটি দলকে তারা ধ্বংস করে দিয়েছে, একটি দলকে দেশের এই ইতিহাস থেকে প্রায় মুছে ফেলার উপক্রম করেছে। তো ভারতের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, এবং আমাদের দেশপ্রেমিক মানুষ এই বিষয়ে সজাগ থাকতে হবে, যেন কোনো প্রকার অজুহাতে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস কোনো ষড়যন্ত্রকারীরা না পায়। কারণ এই চক্রান্ত দেশীয়ভাবে আছে, আন্তর্জাতিকভাবে আছে। অতএব আমি আশা করব যে বড় রাজনৈতিক দলগুলি সবাই এই বিষয়ে চরম দায়িত্বের পরিচয় দিবেন, কারণ এটা আমাদের ক্রান্তিকাল চলছে জাতির একটি। এই সময়ে আমাদের হঠকারী যে কোনো পদক্ষেপ বা বক্তব্য আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। অবশ্যই, এবং সেখানে নিজেদেরকে আরো বেশি সতর্ক থাকাটা জরুরি। লোটন একরাম, আপনার কাছে কি মনে হয়, এই যে নির্বাচন আসলে আমরা এর আগেও দেখেছি পার্শ্ববর্তী দেশ সহ বাইরের অন্যান্য দেশগুলো বেশ পর্যবেক্ষক হোক অথবা যে কোনো পরামর্শ দিয়ে হোক এক ধরনের খবরদারি করবার বা নানা ধরনের ভুল ত্রুটি ধরবার এক ধরনের প্রতিযোগিতা থাকে সবসময়। এবারও কিন্তু আসলে তার বাইরে না, যতটুকু আমরা আসলে বুঝতে পারছি। সেই জায়গা থেকে কূটনৈতিক অবস্থা থেকে আমাদের কতটা এই বিষয়ে আরো একটু দৃঢ়তার সাথে কাজ করা উচিত বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। ভৌগোলিক কারণে আমাদের বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের সঙ্গে আসলে আমাদের প্রতিবেশী ভারত এবং আমেরিকা, চায়না এইসব রাষ্ট্রের খুব আমাদের সঙ্গে একটা যথেষ্ট গুরুত্ব বহন করে আমাদের দেশটা, বাংলাদেশটা। আজকেও আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সিইসির সঙ্গে দেখা করে বলে আসছেন যে বাংলাদেশে কোনো দলকে তারা সাপোর্ট করে না, তারা এখানে যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গে কাজ করবে। অথচ কয়েকদিন আগে আমরা আমেরিকার একটা পত্রিকা আমরা দেখলাম যে তারা জামাতের সঙ্গে সম্পর্ক, রয়টার্সে, তো জামাতের সঙ্গে সম্পর্ক তারা উন্নয়ন করতে চায়। তারপর এদিকে আবার জামাত আবার পাল্টা বিএনপির দিকে তীর, বিএনপি ইন্ডিয়ার সঙ্গে একটা আপনার সমঝোতা করে তারা আগামী নির্বাচনে বৈতরণী পার করতে চায়। এখন এই যে জামাতকে পাকিস্তান এবং আমেরিকার দিকে সাথে কানেক্টিং একটা অভিযোগ করা হচ্ছে, আবার বিএনপিকে ভারতের সঙ্গে লিয়াজো করছে বলে এটা অভিযোগ করা হচ্ছে পাল্টাপাল্টি। যদিও বিএনপি এটা প্রত্যাখ্যান করছে, সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে। জামাতের দিক থেকেও বক্তব্য আসছে, কিন্তু আলটিমেটলি পদ্মার আড়ালে কিছু তৎপরতা নিশ্চয় আছে। এই দলগুলো দেশের জনসমর্থনের পাশাপাশি প্রভাবশালী প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটা তাদের সমর্থন আদায়ের জন্য লবিস্ট নিয়োগ বলেন, তদবির বলেন, নানানভাবে তৎপরতা পদ্মার আড়ালে কিছুটা হয়ে থাকে। যদিও এটা আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এটা হওয়া উচিত না, কিন্তু আমাদের দেশের এখানকার যেমন যেটা আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ গত 17 বছর তাদের ছত্র ছায়ায় বাংলাদেশটা তাদের গণতন্ত্রকে হরণ করছে, একতরফা নির্বাচন করছে ভারতের পরোক্ষ সমর্থনে, পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থনে, যেটা দুদুভাইও বললেন যে তো এখনও আবারও যদি ভারত যদি এখানে কোনো একটি দলকে সমর্থন দিয়ে যদি আপনার এটা আপনার কি বলা যায়, এটা অবাক হওয়ার কিছু নাই। আমেরিকাও যদি কাউকে সমর্থন দিয়ে যদি ক্ষমতায় আনার ব্যাপারে সহযোগিতা করে, বা এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং, আমরা একটা অভিযোগ প্রচলিত যে বাইরের দেশের প্রভাব আসলে বাংলাদেশের নির্বাচন হোক বা সরকার গঠনের ক্ষেত্রে এক ধরনের পর্দার আড়ালে, আপনি যেটা বলছিলেন যে পর্দার পেছনে হয়তো এক ধরনের কলকাঠি নাড়ে, বিষয়টা কি আসলে সত্য হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, পর্দার আড়ালে। তারপরে আপনার এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিংও নানান কথাবার্তা উঠতেছে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের। তো নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার দেখবেন আমাদের এই যে প্রশাসনের সাথে কিন্তু নানান দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু জড়িত থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তো অতীতেও ছিল, এখনও সামনে হয়তো জানি না, এটা অলরেডি তো নানান চক্রান্তের কথা বলা হচ্ছে নেতারা। আজকেও সম্ভবত ফখরুল ভাই বলছেন মনে হয় যে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।
এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী, উনি আওয়ামী লীগকে দায়ী করছেন। তো এখানে আওয়ামী লীগ দায়ী, নির্বাচন বানচালগুলো আওয়ামী লীগ একা দায়ী না হইতে পারে, আওয়ামী লীগের পিছনে আরও অন্য শক্তিও থাকতে পারে দেশি বিদেশি। তো এই জায়গাটায় আসলে মানে বাংলাদেশ এই যে আন্তর্জাতিক প্রভাবশালী দেশগুলোর যে মানে যে প্রভাব বাংলাদেশের উপর, এই প্রভাব থেকে বেরোতে আমাদেরকে আসলে মানে সময় লাগবে। আমাদেরকে অতটা, আমাদের পলিটিশিয়ানদেরকেও আরও আপনার কি বলা যায়, তাদেরও আরও মানে গার্ডস নিয়ে, যারা তাদের একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে এইসব দেশের মানে প্রতিবেশী দেশ বলেন, প্রভাবশালী দেশগুলো তাদের সমর্থন আদায়ের জন্য দেশের স্বার্থ, দেশের মানে ভোটাধিকার এগুলো এইসব হরণ করে তাদের ক্ষমতা যাওয়ার এই যে আপনার লোভ, বিলাস, এটা পরিত্যাগ করা উচিত। ধন্যবাদ ভাই, যেটা বললেন বিলাসটা সুন্দর শব্দ বলছেন, ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই আমরা আসলে চাই যে যারা রাজনীতি করেন তারা দেশের মানুষের জন্য করবেন এবং তাদের কথাই আসলে ভাববেন। আলোচনা চলতেই থাকবে একান্ত জানালে, তবে দর্শক বিরতির পর নিশ্চয়ই আবারও যুক্ত হবেন পরবর্তী আলোচনায়। যে প্রসঙ্গটি আসলে আমাদের স্টুডিওর অতিথি করেছেন যে বিভিন্নভাবেই আমরা দেখেছি নির্বাচনের আগে বা পরে হোক না কেন সবার সাথে সম্পর্ক ভালো রাখবার একটা প্রক্রিয়ার মধ্যে আসলে গেছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এবং নির্বাচনের আগে আসলে সেটি কিছুটা হলেও পর্দার পেছনে আলোচনাটা যদি এভাবে হয় যে পর্দার পেছনে অনেকের সাথে অনেকের যোগাযোগ আছে। ব্যারিস্টার আবু বকর মোল্লা, যে কথাটি আসলে এসছে, আমরা দেখেছি রয়টার্সে পর্যন্ত এই খবরটি এসেছে যে জামায়াতের শীর্ষ একটি প্রতিনিধি দলের সাথে আমেরিকান একটি প্রতিনিধি দলের গোপন বৈঠক হয়েছে। সেখানে জামায়াত ইসলামের সাথে একসাথে কাজ করার বিষয়ে তারা তাদের অভিব্যক্ত করেছেন। এইটি আসলে কতটা সত্য যে আপনাদের উপরে আমেরিকার নাকি হাত আছে, আপনারা আমেরিকার সাথে আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে? ধন্যবাদ। ধরুন, দেখুন, আপনি যে গোপন শব্দটি বললেন, আমি কিন্তু রয়টার্সের নিউজ পড়েছি, সেখানে আমি কিন্তু গোপন শব্দটি দেখিনি। আপনি কোথায় দেখলেন? দেখেন, আমেরিকা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ চেয়েছে, বাংলাদেশের গণতন্ত্র ফেরত আনতে তাদেরও তো একটু ভূমিকা ছিল। তো তাদের সাথে তো আমাদের মানে সকলেরই, বিএনপি, জামাত সহ সকলেরই যোগাযোগ ছিল। তো এটা তো ইটস এ গ্লোবাল ভিলেজ, এখানে আমরা একে অপরের সাথে কথা বলা সেটা তো চলতে পারে, কিন্তু ব্যাপারটি যেন এমন না হয় যে বাংলাদেশের কে ক্ষমতায় যাবে না না যাবে এইটি যেন কেউ নির্ধারণ করে না দেয়। হ্যাঁ, আমেরিকার তো একটি কনসার্ন থাকবে যে বাংলাদেশে যেন এমন কেউ ক্ষমতা না আসে যেটা তাদের স্বার্থের পরিপন্থী। এটা আমেরিকার কনসার্ন থাকবে, এটা চায়নার কনসার্ন থাকবে, আমি যে দেশে থাকি ব্রিটেনের কনসার্ন থাকবে, ভারতেরও কনসার্ন থাকবে, কিন্তু সেটি যেন তাদের স্বার্থ রক্ষা করতে যে বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যেন কেউ অবস্থান না নেয়। তারা তাদের স্বার্থ দেখবে, এটা তাদের দেশের স্বার্থের ব্যাপার। বাট আমরা যারা বাংলাদেশি, আমরা আমাদের স্বার্থটি দেখব। কিন্তু ভারত যে কাজটি করেছে, তাদের স্বার্থ দেখতে যে বাংলাদেশের জনগণের স্বার্থ তারা দেখেনি, তারা স্বার্থ দেখেছে আওয়ামী লীগের এবং তাদের। এটি দুঃখজনক। তারা যদি তাদের স্বার্থটি দেখতো, সাথে সাথে বাংলাদেশের স্বার্থটি দেখতো, উইন উইন সিচুয়েশন যদি হতো, সেটি ভালো ছিল। মানে আমি যে কথাটি বলছিলাম যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে সকল দলেরই যোগাযোগ থাকতে পারে, বা সেটি যেন অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না হয়, তারা তাদের পলিসির কথা বলতে পারে, না হয় আপনি বলছেন। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে শাহ ইফতেখার তারিক আসলে এই হস্তক্ষেপ এড়িয়ে চলবার বা এর প্রভাব মুক্ত হয়ে থাকবার মতো শক্তি আসলে অর্জন করেছে কিনা, আপনার কাছে কি মনে হয়? বা কি অবস্থানে গেলে পরে আসলে আমরা আমাদের মতো করে নিজেদের দেশ পরিচালনা করতে পারবো? রাজনীতিবিদদের পেছনের যে শিরদাঁড়াটা আছে, যে মেরুদণ্ডটা আছে, ওটা যদি শক্ত হয় তাহলেই সম্ভব। আর যদি শিরদাঁড়াটা ক্ষমতায় যাওয়ার জন্য নুয়ে পড়ে, তখনই আসলে দেশ সংকটে পড়ে, দেশের মানুষ সংকটে পড়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে মাথা নুয়ে বিভিন্ন দেশের সামনে যেভাবে নিজেদেরকে ছোট হিসাবে উপস্থাপন করা হয়, তখন তারা আমাদের ঘাড়ে উঠে বসার তো অনুমতি পায়। এটা আমাদের জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য লজ্জাজনক, এবং এই সমস্ত রাজনীতিবিদদের মানে ক্ষমা চাওয়া উচিত দেশের মানুষের কাছে। দেশের মানুষ, আমাদের অবশ্যই অবশ্যই সকল দেশের সাথে সুসম্পর্ক থাকবে, তাদের সাথে কথাবার্তা হবে, সবকিছুই হবে, কিন্তু দেশের স্বার্থের ব্যাপারে তাদেরকে তাদের দয়া নিয়ে
দেশের ক্ষমতায় আসার অভিলাষ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলো এটা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বিগত 54 বছরের মতো এদেশের মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করবে এবং এই দেশে সুষ্ঠু সুন্দর রাজনৈতিক পরিবেশ হবে না।